আজকের নিবেদন রুমাশ্রী সাহা চৌধুরীর জীবন অমৃত। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার একটু পাশে থাকবেন। তাহলে শুরু করা যাক। আদর করে মৌমিতার গালে একটা আলতো চুমু দেয় কুশল। আর কি, ছুটি শেষ, আবার অফিস শুরু। আর জ্বালাবো না, ভালো করে ঘুমিয়ে নিও দুপুরে। রাতে ঘুম পাচ্ছে বললে শুনবো না কিন্তু। বাথরুমে যায় কুশল স্নান করতে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে মৌমিতা প্রায় 9টা বাজে। তার মানে একটু বাদেই তো কুশল খেতে বসবে। বিয়ের পর এই প্রথম আজ অফিস যাচ্ছে কুশল। এই কদিন বিয়ে, বৌভাত, নানা ঝামেলায় কেটে গেছে। মাঝে শুধু একদিনের জন্য একটু দীঘা গিয়েছিল বেড়াতে। তবুও যেন কেমন ভয়ে ভয়ে। বলেছিল বাড়িতে বাবা আর নমিতা আছে, বাবার বয়স হয়েছে, এভাবে যাওয়াটা ঠিক নয়। তাছাড়া নমিতাও একটু ঝামেলা করছে, বলছে একা সবটা সামলাতে পারবে না। তাই আজ বিকেলে চলো, কাল রাতের মধ্যে ফিরে যাব, পরে একটা বড় ট্যুরে যাব। তাতে খুশি হয়ে গিয়েছিল মৌমিতা। মা বাবা হারানো মামা বাড়িতে মানুষ মৌমিতার এটাই অনেক প্রাপ্তি। মামা দেখে শুনে বিয়ে দিয়েছিলেন। কুশলের সাথে তেমন মেশার সুযোগ হয়নি, দু একবার ফোনে কথা ছাড়া। মামা বলেছিলেন ওদের অবস্থা ভালোই, তাছাড়া ছোট পরিবার, বাড়িতে শুধু বাবা আর ছেলে। মা তো মারা গেছেন, তাছাড়া একটা পুরনো কাজের মেয়ে আছে, ওর মা মারা যাবার সময় থেকেই আছে। শুনেছি মেয়েটি বিধবা, কোনো পিছুটার নেই। ওই তো সামলায় সংসার, তোকে তেমন কোনো কাজও করতে হবে না, সুখেই থাকবি ওখানে। মাথা নিচু করে শুনেছিল মৌমিতা। মৌমিতা বর্ধমানে গ্রামের মেয়ে। খুব ছোটবেলায় বাবা আর তার 4 বছর পর মা মারা যাওয়াতে পড়াশোনার সুযোগ খুব একটা পায়নি। তবুও নিজের চেষ্টায় বিয়ে পাশ করেছিল। বিয়ে ঠিক হয়েছিল কলকাতায়। হয়তো মনে মনে অনেকটা স্বপ্ন দেখেছিল নিজের সংসার হবে, ইচ্ছে মতো সাজাবে, শ্বশুর আর বরকে যত্ন করবে। শুধু মামিমা বলেছিলেন ভালো মন্দ যাই হোক ওখানেই মানিয়ে গুছিয়ে থাকবি, আমাদের অবস্থা তো জানিস, এখনো আমার 2 মেয়ের বিয়ে বাকি। মৌমিতার বুঝতে অসুবিধে হয়নি কি বলতে চাইছেন মামিমা। তাড়াতাড়ি রান্নাঘরের দিকে যায় মৌমিতা। সকালে উঠে নমিতাকে বলেছিল যদি রান্নাঘরে কিছু করতে হয় ওকে যেন বলে, ওর সব কাজই করার অভ্যাস আছে। একটু বাঁকা হাসি হেসে নমিতা বলেছিল আমার হাতের রান্না ছাড়া দাদা খেতেই পারে না। তোমরা তো শুনেছি ঘটি, কি রাতে কি রাঁধবে তখন আমাকেই কথা শুনতে হবে। কাল বরং আনাজ কেটে দিও। রান্নাঘরে এসে দেখে ততক্ষণে নমিতা খাবারের থালার বাটি করে তরকারি, মাছ সব বেড়ে ফেলেছে। মৌমিতা হাত বাড়াতেই ওকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় নমিতা ডাইনিং টেবিলের দিকে। ডাক দেয়, দাদাবাবু চলে এসো, তোমার ভাত দিয়েছি গো। ওদিক থেকে হাঁক মারে কুশল, আরে আমার গেঞ্জি রুমাল সব কোথায় রেখেছিস, দিয়ে যা আগে। একটু ব্যস্ত হয়ে ঘরের দিকে যায় মৌমিতা কুশলের কি লাগবে দেখার জন্য। তখনই দেখে নমিতা হাজির গেঞ্জি রুমাল নিয়ে। যাবার সময় বলে যায় সব সময় শুধু নমিতা আর নমিতা, তাহলে আর বিয়ে করলে কেন? এবার বৌদিকে বুঝিয়ে দাও তোমার কি লাগে কখন। কুশলের সব ব্যাপারে নমিতার খবরদারি আর তুমি বলে ডাকাটা কেমন যেন কানে লেগেছিল মৌমিতার। দীঘা গিয়ে ঘনিষ্ঠতার মুহূর্তে একটু অনুযোগ করেছিল, তোমাদের তো এত ভালো সংসার সামলাবার লোক ছিল, তাহলে আমাকে আনলে কেন শুনি। মৌমিতাকে কাছে টেনে কুশল বলেছিল, ইস তোমরা মেয়েরা পারো বটে, এই জন্যই কথায় বলে মেয়েরাই মেয়েদের শত্রু। আরে ও কত বছর হলো এখানে আছে, মা যখন অসুস্থ তখন থেকেই। হয়তো আমার কাছাকাছি বয়সী হবে, কিন্তু খুব কম বয়সে বিধবা হয়েছে, স্বামীর সাথে ঘরই করা হয়নি। হায় ভগবান, বাড়ি থেকে একটা দিন ম্যানেজ করে এখানে এলাম, এখানে এসেও সেই নমিতা। তোমাকে তো ওখানে ঠিকমতো কাছেই পাইনি এই কয়দিন। বাড়িতে সবসময় সাবধানে থাকতে হয়, বাবা আছে, নমিতা আছে। মনে মনে মৌমিতা ভাবে আবার সেই নমিতা। মৌমিতাকে আদর করতে করতে কুশল বারবারই বলে, উফ
তোমাকে যতটা ইমোশনাল মনে হয়েছিল এখন সেভাবে পাচ্ছি না কেন? আমার চাহিদা কিন্তু একটু বেশি। এমনটা ঠান্ডা হলে চলবে কেন? মৌমিতা আপ্রাণ চেষ্টায় নিজেকে সঁপে দেয় কুশলের পৌরুষের কাছে। বাড়ির কুশল আর দীঘার কুশল যেন সম্পূর্ণ আলাদা দুই মানুষ। একটু বেশি চাহিদা কুশলের। মৌমিতা সেই তুলনায় কুশলের মতে একদম মিয়নো। সংসারে প্রতি মুহূর্তেই যেন মৌমিতা অনুভব করে এই সংসারে সে একটা অপ্রয়োজনীয় সাজানো পুতুল, যাকে শোকেসে সাজিয়ে রেখে দেওয়া যায়, দিনের পর দিন খেলা করা যায় না, কোনো কাজেও লাগে না, যেন শ্রীবৃদ্ধি করার জন্য রাখা। মৌমিতা অপেক্ষায় থাকে কখন নমিতা ডাকবে যদি কোনো কাজে ওকে লাগে। যদিও শ্বশুরমশাই ওকে ভালোবাসেন, কুশল প্রয়োজনীয় জিনিস সবই এনে দেয়, কখনো আবার বকুনিও খায় কোনো কাজ জানে না বলে। নমিতাই বলে, তোমার হাতে সংসারের দায়িত্ব দিলে আর দেখতে হবে না, দুদিনেই সংসার লাটে উঠবে, যেদিকে আমি দেখি না সেদিকে অন্ধকার। ওর ঘর গোছানো, রান্না, জামা কাপড় কাচা কিছুই পছন্দ হয় না ওদের। নমিতা যেন ওকে অযোগ্য আর অকর্মণ্য প্রমাণ করে খুব আনন্দ উপভোগ করে। কুশল তো প্রায়ই বলে, তোমরা মেয়েরা কিছুতেই খুশি হও না, কাজের লোক না থাকলেও সমস্যা, আবার থাকলেও সমস্যা। এত কাজ তোমাকে কে করতে বলেছে শুনি? কাজ দেখিয়ে আমাকে খুশি করতে হবে না। মৌমিতা যেন শাঁখের কড়া দুদিকেই কাটে, কাজ না করলেও মুশকিল, আবার কাজ করলেও সমস্যা। নমিতা আত্মীয় স্বজন বাড়িতে এলেই বলে, বৌদিমণি তো এতদিনেও কোনো কাজই শিখলো না, আমিই খেটে মরি। আজকাল সব কথার উত্তর দিতেও ইচ্ছে করে না মৌমিতার, খুব অবসন্ন লাগে, কারণ নমিতার পর্যায়ে নেমে ঝগড়া করতে রুচিতে বাঁধে। শুধু মনে মনে অনুভব করে একটা কথা, ওর নামে সংসার, কিন্তু সংসারের চাবিকাঠি অন্য কারো হাতে। নমিতাও পদে পদে বুঝিয়ে দেয় ওকে ছাড়া সংসার অচল, নমিতার পারমিশন ছাড়া এই সংসারে একটা পাতাও নড়ে না। কুশলও ওর কথায় ওঠে বসে। এর মাঝেই একদিন চমকে ওঠে মৌমিতা। কুশল ওকে কন্ট্রাসেপটিভ পিল খেতে বলে, এই শোনো, আমি আর কিছু ব্যবহার করতে পারছি না, তুমি এই ট্যাবলেটগুলো খেও। আমি চাই না এখনই তোমার বাচ্চা কাচ্চা হোক। আমার প্রমোশনটা না হলে কিছু ভাবতে পারছি না। অবাক হয়ে যায় মৌমিতা। ওদের যথেষ্ট সচ্ছল সংসার, একটা বাচ্চা হলে কি এমন হবে? ওর কথা শুনেই প্রচণ্ড রেগে যায় কুশল। এখানে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে, না হলে অ্যাবর্শন করবে, কিন্তু কেউ জানবে না, না হলে তোমার মামা বাড়িতে দিয়ে আসবো তোমায়। সত্যি তো, ওর যাবার কোনো জায়গা নেই, তাই চুপ করে যায় মৌমিতা। জীবনটা যেন অসহ্য লাগে। রাতে কুশলের জান্তব ভালোবাসা যেন অত্যাচার বলে মনে হয় আজকাল। ট্যাবলেটগুলো প্রতিদিন নিজের হাতে খাওয়ায়, মাঝে মাঝে মাথা ঘোরে, গা গোলায়। এরই মধ্যে একদিন শ্বশুর মশাইকে চোখ দেখাতে নিয়ে যেতে হবে। কুশলকে নাকি অফিসে যেতেই হবে, তাই দায়িত্ব পড়ল মৌমিতার ওপর। মৌমিতা খুশি হলো, যাক একটা কাজে তো লাগবেও। দুপুরের দিকেই বেরোতে হলো। নমিতা তখন ঘুমোচ্ছে। মৌমিতা ডুপ্লিকেট চাবিটা দিয়ে দরজা বন্ধ করে বেরিয়ে যায়, কারণ ওকে ডাকলেই রেগে যাবে। সারাদিন খাটে, এই বিশ্রামটা না করতে পারলে ওর মাথা ধরে যায়। চেম্বারে গিয়ে দেখে প্রচণ্ড ভিড়, প্রায় 30 জনের পরে ওদের নাম। অগত্যা বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এরই মাঝে কুশল ফোন করেছিল, মৌমিতা জানিয়েছে প্রায় 3 ঘন্টা লাগবে। ঘন্টা দেড়েক বাদে ওরা আগের প্রেসক্রিপশনগুলো জমা দিতে বলে। মৌমিতা শ্বশুরমশাইকে বলে কাগজগুলো দিতে। উনি প্যাকেটটা খুঁজতে থাকেন, দেখেন আগের প্রেসক্রিপশনটাই ছাড়া পড়েছে। ওরা বলে ওটা না হলে হবে না, ওটা লাগবে। আপনি এক কাজ করুন, এখন তো দেরি আছে, নিয়ে আসুন চট করে। না করতে পারে না ও। কোথায় আছে জেনে একটা ট্যাক্সি নিয়ে ট্যাক্সিটাকে দাঁড় করিয়ে বাড়িতে ঢোকে। তখন প্রায় সন্ধে হয়ে আসছে, কিন্তু বাড়িটা বড় অন্ধকার লাগে মৌমিতার। একতলায় শ্বশুরমশাইয়ের ঘর থেকে কাগজটা নিয়ে নেয়। নমিতাকে দেখে না কোথাও, ও তো একতলায় থাকে। আলো জ্বালায়নি, তাহলে কি বেরোলো? দোতলার আলোটা জ্বালানোর জন্য তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওঠে। বন্ধ দরজার ভেতর থেকে কানে আসে আদরে জড়ানো দুজনের গলার আওয়াজ।
কতদিন ধরে অপেক্ষায় আছি তোকে একটু কাছে পাবো বলে, আর ভালো লাগে না। ও তো একটা মিওনো মেয়ে, তোর মতো এত জোয়ার নেই ওর শরীরে। রাগ করিস না, কাছে আয়। তোমরা পুরুষ মানুষরা এমনই, গাছেরও খাচ্ছ আবার তলারও কুড়োচ্ছ। আমার কত কষ্ট হয় বোঝো না? আরে বাবার জন্যই তো বিয়েটা করতে হলো। ওর সঙ্গে থাকি এক ঘরে, কিন্তু সম্পর্ক নেই রে। আমার তো তুইই সব। কান মাথা গরম হয়ে টলে পড়ে যেতেও নিজেকে সামলে নেয় মৌমিতা। ব্লাউজের ভেতরে শরীরের আঁচড়গুলো জ্বালা করতে থাকে। সিঁড়ি দিয়ে নেমে আসে। বাইরে ট্যাক্সি অপেক্ষা করছে। আলোটা আর জ্বালানো হয় না ওর। আজ যে শুধুই অন্ধকার চারিদিকে। স্থবিরের মতো বসে থাকা মৌমিতা কিভাবে যে ডাক্তার দেখালো কোনো কিছুই ওর মাথায় ঢুকলো না। না না, অনেক হয়েছে। আজ ওকে কুশলের মুখোমুখি দাঁড়াতেই হবে। আগুন ঝরতে থাকে ওর দুই চোখে। রাতে কুশল অন্ধকারে ওর শরীরে ঝাঁপিয়ে আসে, ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় মৌমিতা। আমার সাথে তোমার যখন শুধু এক ঘরে থাকার সম্পর্ক, তাহলে কেন আমার শরীরটাকে নোংরা করেছো দিনের পর দিন? নমিতার কাছে যাও, ওই জন্যই ওই পিলগুলো খাইয়েছো। এখন সবটাই বুঝতে পারছি আমি। ছি, আমার ভাবতেও ঘৃণা করছে। বেপরোয়া হয়ে ওঠে কুশল, চেপে ধরে মৌমিতার মুখ। একদম চুপ, বেশ করেছি। কি আছে তোমার? দেখনি আজকাল সিরিয়ালে লোকের 2-3টে করে বউ? দীপি এক বাড়িতে সুখে সংসার করছে, দিনরাত তো সিরিয়াল গিলছো। কোনো কাজ নেই, কমও নেই, কোনো কিছুর দেবার মুরদ নেই, সাজগোজ করে বসে অন্ন ধ্বংস করা। বেপরোয়া হয়ে ওঠে মৌমিতা। বেশ করি, বিয়ে করে এনেছিলে কেন আমায়? নমিতাকে নিয়েই তো থাকতে পারতে। একটা অমানুষ, অসভ্য, চরিত্রহীন কোথাকার। মৌমিতার মুখটা চেপে ধরে গায়ে হাত তোলে কুশল। ধাক্কা দেয় মৌমিতা। ছিটকে পড়ে কুশল। চাপা গলায় চেঁচাতে থাকে, তোমার ব্যবস্থা হচ্ছে, দেখো তোমার কি করি। ঝুল বারান্দার এক কোণে অন্ধকারে বসে রাতটা কেটে যায় মৌমিতার। ঘেন্না হয় নিজের শরীরের ওপর। কুশলের জানতো ভালোবাসার কুৎসিত চিহ্নগুলো আঁকা ওর শরীরে। সকাল থেকে আরও অত্যাচার শুরু হয়। বেপরোয়া হয়ে ওঠে নমিতাও। বলতে থাকে, বেশি বাড়াবাড়ি শুরু করেছো দাদাবাবু, তুমি অফিসে যাও, আমি এবার দেখছি। ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। বাড়ি থেকে যাতে একদম না বেরোতে পারে বলে অফিসে বেরোয় কুশল। শ্বশুর মশাইকে তেমন কিছুই বলতে পারে না মৌমিতা। কে ওকে বিশ্বাস করবে? সেদিনের ডুপ্লিকেট চাবিটা দিয়ে দুপুরে দরজা খুলে এক কাপড়ে বেরিয়ে যায় মৌমিতা। লজ্জা, ঘেন্নায়, অপমানে দিশেহারা হয়ে যায়। কোথায় যাবে ঠিক করতে পারে না। মনে হয় দমদমে মাসির বাড়ি যাবে। এই ভেবেই মেট্রো স্টেশনে আসে। একটা মেট্রো চলে যায়। ঠিক বুঝতে পারে না মাসির বাড়ি যাওয়াটা ঠিক হবে কিনা। কি বলবে ওদের? মামা বাড়িতে ফিরে যাবারও পথ বন্ধ। ওরা সবাই হয়তো বুঝিয়ে আবার এই জানোয়ারটার কাছেই ওকে পাঠিয়ে দেবে। গলার পাশটা জ্বালা করে মৌমিতার। পরের মেট্রোটা এগিয়ে আসছে। হঠাৎ মৌমিতার মাথায় অদ্ভুত এক ভূত চেপে বসে। সাদা লাইনটা ডিঙিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে গিয়ে লাফিয়ে পড়তে যায়। চোখে অন্ধকার দেখে এক মুহূর্তের জন্য। শুধু ট্রেনের হেডলাইটটা একবার চোখে ঝলসে ওঠে। কিন্তু কি হলো হঠাৎ? কে যেন ওকে জড়িয়ে ধরে দুহাত টেনে ধরে। বোজা চোখটা খুলতে পারে না মৌমিতা। অসাড় লাগে শরীরটা, এলিয়ে পড়ে। চারিদিকে তখন হই হই। চোখ খুলে দেখে মৌমিতা ওকে ধরে রেখেছে একজন অপরিচিত ভদ্রলোক। চারিদিকে উৎসুক ভিড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ভদ্রলোক। ততক্ষণে পুলিশও এসে পড়েছে। ওদের সাথে কথা বলে উনি কিভাবে সামলালেন ব্যাপারটা কিছুই বুঝতে পারল না মৌমিতা। ওকে বসিয়ে রাখা হয় একটা চেয়ারে। কিছুক্ষণ বাদে ভদ্রলোক বলেন, চলুন, অনেক হয়েছে, এবার বাইরে যাওয়া যাক। নাকি এই স্টেশনেই থাকবেন বলে এসেছেন? এখানে কিন্তু হাওড়া বা শিয়ালদা স্টেশনের মতো খাবার দাবারের স্টল নেই, আর শোয়ার ব্যবস্থাও নেই। দাঁড়িয়ে থাকে মৌমিতা। আর কাউকে সে বিশ্বাস করে না। তাছাড়া একটা অচেনা লোকের সাথে যাবেই বা কেন? কি মতলব আছে কে জানে? আচ্ছা ঠিক আছে, আমার সাথে কোথাও যেতে হবে না,
আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, কিছু খাওয়াও হয়নি মনে হয়। বাইরে আসুন, যেখানে পৌঁছে দিতে বলবেন আমি পৌঁছে দেব। বাইরে বেরিয়ে আসে মৌমিতা। কোথাও যেতে চায় না, ও শুধু বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার অনেকটা সময় নষ্ট হলো, আপনি এবার আসুন, আমি যেতে পারবো। উহু, সেটি হচ্ছে না। আমি চলে যাই, তারপর আপনি হয়তো কোনো এক্সপ্রেস ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়বেন। ঘুমের ওষুধ তো পাবেন না, তাহলে হয়তো ইঁদুর মারার বিষ খাবেন। আর সময় নষ্টের কথা বলছেন, এটাই তো আমার কাজ। চলুন একটু চা খেয়ে নেওয়া যাক, গরম কিছু খেলে আপনার ভালো লাগবে, তারপর ঠিকানা বলবেন। মৌমিতা হাঁ করে তাকিয়ে থাকে ভদ্রলোকের দিকে, মাথায় কিছু ঢুকলো না। কি বলছে লোকটা? এটাই ওনার কাজ মানে? স্টেশনে ঘুরে বেড়ানো? এদিকে অফিস থেকে এসে প্রচণ্ড মাথা গরম হয়ে যায় কুশলের। নমিতার ওপর চোটপাট চলে। কি করে চলে গেল বাড়ি থেকে মৌমিতা? এখন যদি কোনোভাবে ওর কুকীর্তির কথা বলে ফাঁসিয়ে দেয় ওকে, মনে মনে একটু ভয়ও পেল। তবুও হুমকি দিয়ে ওর মামার বাড়িতে ফোন করলো দুশ্চরিত্রা মৌমিতা বাড়ি থেকে কারো সাথে পালিয়ে গেছে। জেনে শুনে একটা খারাপ মেয়েকে চাপিয়েছিলেন ওর ঘাড়ে। মামির চাপে মামাও তেমন কিছু করলেন না, টুকটাক আত্মীয় স্বজনের বাড়ি খোঁজ নেওয়া ছাড়া। চা খাইয়েছিলেন ভদ্রলোক ওকে, ওনার ধমকে মৌমিতা খাবারও খেয়েছিল। দিন এবার ঠিকানাটা, আমায় এবার ফিরতে হবে, অন্য একটা কাজ আছে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, আপনি যান, আমি একটা কিছু ব্যবস্থা করে নেব। কিছু কিছু টুকরো কথা বলতে বাধ্য হয় মৌমিতা। ভদ্রলোকের চোখ এড়ায় না ওর হাতে রক্ত জমে যাওয়া কালশিটে দাগটা। আচ্ছা বুঝলাম, সংসার আপনার কাছে অন্তঃসার শূন্য, কিন্তু রাত হয়ে যাচ্ছে, এখন কি এভাবে একা ঘুরবেন? বিপদ হতে কতক্ষণ? একটা কার্ড বার করে দেখান ভদ্রলোক। আমি অমৃত। হাসবেন না নামটা শুনে, কাউকে অমর করার ক্ষমতা আমার নেই, তবুও স্বপ্ন দেখানোর শুধু চেষ্টা করি। আমার একটা সংসার আছে, বেশ কিছু ভবঘুরে সদস্য আছে সেখানে, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই আপনার মতো, বলতে পারেন যাদের কেউ চায় না, বা আমার আপনার মতো যারা অপ্রয়োজনীয় বস্তু সংসারে। ওটা তাদের ভালোবাসার সংসার, নাম আমার মন। তবে বেশ কষ্ট আছে সেখানে, অনেক কাজ করতে হয়, রান্নাবান্না, সেলাই, কখনো পাঁপড় বানানো বা বড়ি দেওয়া বা ধূপকাঠি বানানো, কত কি। আসলে কাজ না করলে অত বড় সংসারটা চলবে কি করে বলুন? সবার মন জুগিয়ে তো চললেন অনেক দিন, একবার ট্রাই করে দেখবেন নাকি আপনার মন কি চায়? অবশ্য অন্যদের মনের খবরও রাখতে হবে, এই যেমন আমি এখন নিচ্ছি আপনার মনের খবর। চলুন আরও একবার বিশ্বাস করে না হয় বাঁচার জন্য বাজি ধরলেন, মরলে তো সবই শেষ। আরে লড়াই করার আগে হেরে যাবেন? একবার দেখুন না কত সমস্যায় আছে মানুষ, আপনিও মনের যত্ন নেবেন তখন। অদ্ভুত কথা বলেন ভদ্রলোক, হয়তো অনেক কঠিন কথাকে খুব সহজ করে বলেন। মেলাতে পারে না কুশলের সাথে অমৃতকে, অথচ দুজনেই পুরুষ। একজন মৃত্যুর দিকে ঠেলে দেয়, আর আরেকজন নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়। সত্যি কি বিচিত্র এই সংসার, প্রতিটি কথা বাঁচার স্বপ্ন দেখায়। মৌমিতারও ইচ্ছে করলো বিশ্বাস করতে, জীবনটাকে দেখতে, লড়াই করতে। অমৃত নিয়ে এলো মৌমিতাকে ওর নতুন জীবনে, আমার মনে, যেখানে মানুষ বাঁচে, বাঁচায় আর বাঁচার স্বপ্ন দেখায়। অবাক হয়ে যায় মৌমিতা, কতগুলো বিভিন্ন বয়সের মানুষ যাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই, অথচ কি সুন্দর বাধা পড়ে আছে একটা সংসারে। এদের কাউকে ট্রেনের সামনে থেকে, কাউকে বা নদী থেকে, আবার কাউকে বা মেট্রো স্টেশন থেকে বাঁচিয়ে এনেছে এক সময়ের জীবন থেকে মুখ ফেরানো কিছু মানুষ। অবশ্য অনেকে ফিরে যায় মা বাবা, আত্মীয় স্বজনের কাছে। ওদের এটাই কাজ, আত্মশুদ্ধি করা আর আত্মহত্যা বন্ধ করা। জানতে পারে অমৃতেও একদিন গেছিল আত্মহত্যা করতে, যখন কাশ্মীর বেড়াতে গিয়ে হোটেলে অগ্নিকাণ্ডে হারিয়েছিল স্ত্রী আর সন্তানকে। কিন্তু শেষ মুহূর্তে মনে হয়েছিল ওর ছোট মেয়েটা সামনে এসে দাঁড়িয়েছিল, তাই তারপর থেকেই চলছে আত্মশুদ্ধি, আত্মহত্যা নয়।
বাঁচুক মানুষ, ভালো থাক মন, আর শুদ্ধ হোক জীবন। আর তার জন্য দরকার পরিশ্রম, কাজই মানুষকে ভালো রাখে। তাই আমার মনের সবাই কাজ করে সারাদিন, নিজেকে আর অন্যদের ভালো রাখার জন্য। জীবন বাঁচানো আর জীবনে অমৃতের ছোঁয়া দেওয়াই ওদের কাজ। প্রতিদিন অনেক প্রাণ বাঁচায় ওরা বিভিন্ন জায়গায়, আর বাকি সময়টা নিজেদের বাঁচানোর কাজে লাগায়। দেখতে দেখতে এই পরিবারের একজন হয়ে কোথা দিয়ে যে একটা বছর কেটে গেছে মৌমিতা বুঝতেই পারেনি। অনেক কিছু শিখতে হয়েছে বাঁচার আর বাঁচানোর জন্য। হয়তো পুরনো সাদামাটা গৃহবধূ মৌমিতা এখন অনেক বেশি পজিটিভ আর জীবন্ত। প্রতি মুহূর্তে শোনে জীবনের পদধ্বনি, উপভোগ করে, প্রাণ ভরে বাঁচে। ওদের পরিবারের সদস্যদের মতো মৌমিতাও বাঁচায় অনেকে, ফেরায় জীবনে। সেদিন হঠাৎই সেন্ট্রাল স্টেশনে ঠিক সন্ধ্যের মুখে মৌমিতা পেছন থেকে জড়িয়ে ধরে বাঁচায় একজনকে। ও ভাবতেই পারেনি মাথায় ঘোমটা দেওয়া বউটি এমন করতে পারে, কিন্তু ভদ্র মহিলাকে আটকাতে প্রায় হিমশিম খেয়ে গেছিল ও। মৌমিতাকে প্রায় ধাক্কা দিয়ে এগিয়ে যায়, কিন্তু ট্রেনটা ব্রেক কষাতে হয়তো শেষ রক্ষা হয়। উল্টো হয়ে পড়ে যাওয়া ভদ্রমহিলাকে টেনে তোলে মৌমিতা দু একজনের সাহায্যে। ভদ্রমহিলার মুখটা দেখে চমকে ওঠে মৌমিতা। কাকে দেখছে ও? এ যে নমিতা। হালকা জল ছিটোয় ওর চোখে মুখে। এক দেখায়